চিকুনগুনিয়াতে সাধারণত নর্মাল যেসব ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল বা কিছু আমরা বলি ওপিওয়েড অ্যানালজেসিক, সেগুলি দিয়ে ব্যথাটা ইনিশিয়ালি উপশম করা হয়। এছাড়া ঠান্ডা শেক এরকম দিয়েও ব্যথার উপশম করা হয়। একজন গর্ভবতী নারী তিনি যদি ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হন, তাহলে তার আসলে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত। তখন অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার যে চিকিৎসা সেটা নিতে হবে। এমনকি ডেঙ্গি, স্পেশালি ডেঙ্গি যদি আক্রান্ত হন, প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে প্রিম্যাচিওর বার্থ লেবার করে আসে এবং তাড়াতাড়ি অনেক সময় সিজারের মাধ্যমে বা এনভিডির মাধ্যমে বাচ্চা বেরও করে ফেলতে হতে পারে। আচ্ছা, ডেঙ্গুতে আমরা দেখেছি যে অনেকেরই মৃত্যু হয়েছে যদি আমরা সঠিক সময় চিকিৎসা না করতে পারি কিংবা সচেতনতার অভাবে অবহেলার কারণে অনেকে মারা গিয়েছেন। চিকুনগুনিয়াতে কি মৃত্যু হতে পারে? থিওরিটিক্যালি না, অত্যন্ত রেয়ার, এখন পর্যন্ত রেকর্ডেড না। আচ্ছা, যদি এক্সট্রিম ফেজে অ্যাটিপিক্যাল চিকুনগুনিয়া হয়ে হার্ট বা ব্রেইন আক্রান্ত করে তখন থিওরিটিক্যালি আছে, বাট প্র্যাকটিক্যালি আমরা এখন পর্যন্ত কোনো রেকর্ডেড নাই। আচ্ছা, যেহেতু চিকুনগুনিয়াতে সারা গায়ে অসম্ভব ব্যথা হয় এবং আপনি বলেছেন আমাদের একজন দর্শককে যে হাতের আঙুল, পায়ের আঙুলের জয়েন্টগুলোতে পর্যন্ত ব্যথা থাকে, সেক্ষেত্রে যাদের বাতের ব্যথা আছে তারা কি এই বাতের রোগের ওষুধ খেতে পারেন কিংবা এটার প্রয়োজন হয়? চিকুনগুনিয়াতে সাধারণত নর্মাল যেসব ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল বা কিছু আমরা বলি ওপিওয়েড অ্যানালজেসিক, সেগুলি দিয়ে ব্যথাটা ইনিশিয়ালি উপশম করা হয়। এছাড়া ঠান্ডা শেক এরকম দিয়েও ব্যথার উপশম করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তথ্যচিত্র শুনেছি যে মাত্র 30% আসলে লং টার্ম পেইন থাকে। যদি 3 মাসের অধিক সময়ের পরেও এই জয়েন্ট পেইনগুলির ব্যথা যদি ভালো না হয়, তখন আমরা পরবর্তীতে ব্যথানাশক যেসব ওষুধ আছে, যেমন তার মধ্যে বাতের ব্যথার ওষুধগুলিও আছে, প্রয়োজন হলে দিতে হতে পারে। আচ্ছা, সাধারণত যেহেতু আপনি বাতের ব্যথার ওষুধের কথা বললেন এবং প্যারাসিটামলের কথা বললেন, সেজন্য আমি জানতে চাই যে সাধারণত এ ধরনের রোগে সবসময় বলা হয় যে প্যারাসিটামলই খেতে, অন্য কোনো ওষুধ খেতে নিষেধ করা হয়। এটা আসলে জরুরি কেন? এটার খুব বড় একটা কারণ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করেছেন, যাতে কেউ ভুল করে অন্যান্য ব্যথার ওষুধ না খায়। ব্যথার ওষুধের একটা অন্যতম মেকানিজম যেটা আছে, সেটা আসলে অনেক সময় সেই একই মেকানিজমে আমাদের শরীরের প্লেটলেটগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। একটা উদাহরণ বলেছিলাম যে হৃদরোগের যারা রোগী তারা প্রায় অ্যাসপিরিন, ইকোস্প্রিন বা ওই যে ক্লপিডোগ্রেল, ক্লপিড, এইসব রক্ত তরল করার স্বাভাবিক ভাষায় যেটা বলে, এরকম ওষুধ খান। এগুলি কিন্তু প্লেটলেটকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে কাজটা করে। ব্যথার ওষুধেরও কিন্তু এই সেম সাইড এফেক্টটা থাকতে পারে। সো এমন কোনো ব্যথার ওষুধ যদি বা জ্বরনাশক ওষুধ খান যেটার প্লেটলেট অ্যাক্টিভেশন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এমনি ঝুঁকি না থাকলেও রোগী নিজে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি করছেন। এছাড়াও ওই ধরনের ব্যথার ওষুধে গ্যাস্ট্রিকের একটা কথা বলেছিলেন, এই পেপটিক আলসার ডিজিজের রিস্ক বেড়ে যায় এবং পেটের ভিতর রক্তক্ষরণ হওয়ার রিস্ক বেড়ে যায়। এই রকম কোনো ঘটনা যাতে না ঘটে, মানে এটার জন্যই সাধারণ অবস্থায় প্যারাসিটামল ছাড়া অন্য যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া নিষেধ করা হয়। আচ্ছা, আমি শুধু এক লাইনে আপনার কাছে জানতে চাইব যে সব ডেঙ্গু রোগীদেরই কি হাসপাতালে ভর্তি হলে শিরায় স্যালাইন দিতে হয়? সাধারণত যে পরিস্থিতিতে তারা ভর্তি হন তখন আসলে স্যালাইনটাই তার প্রধান চিকিৎসা। আমাদের হাতে আর একেবারেই সময় নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে দেবার জন্য অনুরোধ করছি। দর্শক মণ্ডলী, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এখন খুবই সবাইকে এফেক্ট করছে।
আপনারা অলরেডি শুনেছেন যে আমরা কি কি লক্ষণ দেখলে ডেঙ্গি বা চিকুনগুনিয়া আন্দাজ করতে পারি এবং কি কি হলে আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে। সুতরাং কখনোই বাসায় দেরি না করে সময় মতো চিকিৎসকের কাছে বা হাসপাতালে উপস্থিত হলে আমাদের ঝুঁকি কমবে। তার চেয়েও বেশি হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমরা এই এডিস মশার যাতে সংখ্যা কমে যায়, আমাদের সামাজিকভাবে সচেতনতার যে কিছু পয়েন্টস আছে, আমাদের তথ্যচিত্র সেগুলো আমরা পালন করলে অবশ্যই আমরা ভালো থাকবো। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।